সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে বসে আমাদের এই অনলাইন ক্লাস দেখছো এবং শুনছো, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। ঐতিহ্যবাহী সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মিস্টার আলফ্রেড রণজিৎ মন্ডলের নেতৃত্বে আমাদের যে অনলাইন ক্লাস চলছে, অনলাইন ক্লাসের আজকের দিনে তোমাদেরকে শুভ সকাল, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকের যে ক্লাস, এই ক্লাসে তোমাদের জন্য বই পড়া প্রবন্ধ থেকে কিছুটা আলোচনা করব এবং বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো তোমরা যারা অনলাইন ক্লাস করছো, বাসায় বসে আমাদের এই ক্লাস দেখছো, শুনছো, একটু মনোযোগ সহকারে যদি আমাদের ক্লাসগুলো অনুসরণ করো, তাহলে তোমাদের অনেকটা বাংলা বিষয়ে এগিয়ে যাবে। তো যেহেতু এখন স্কুলে ক্লাস শুরু হয়নি, এই ক্লাসগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস ধরে তোমরা যদি এগিয়ে যাও, তাহলে তোমাদের পড়ার কোনো ঘাটতি আসবে না বলে আমি মনে করি। তো বই পড়া প্রবন্ধটি এটি লিখেছেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী বই পড়া প্রবন্ধে সাহিত্য চর্চার গুরুত্ব আরোপ করেছেন। বই পড়া প্রবন্ধে প্রমথ চৌধুরী বলতে চেয়েছেন, প্রকৃত জ্ঞান অর্জন, প্রকৃত শিক্ষা অর্জন করতে গেলে একজন শিক্ষার্থী তার মনের আনন্দে যদি পাঠদান না করে, তাহলে সেই শিক্ষার্থীর পাঠ এবং সেই পঠিত বিষয়টি তার হৃদয়ঙ্গম হবে না। প্রমথ চৌধুরী বলতে চেয়েছেন, আমাদের দেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষার্থীদের কিন্তু কোন একটি নির্দিষ্ট বিষয়ে গলদকরণ করানো হয়, অর্থাৎ তাকে ওই বিষয়টি বিশেষ করে না বুঝে মুখস্থ করানো হয়। তো এই না বুঝে মুখস্থ করানোর মধ্যে যে শিক্ষাটি অর্জিত হয়, এই শিক্ষাটি দীর্ঘস্থায়ী হয় না, যেটা জীবনের জন্য কখনো এটি প্রয়োগ করা যায় না। প্রমথ চৌধুরী এই শিক্ষা ব্যবস্থাকে খুব ভালো একটি শিক্ষা ব্যবস্থা বলেননি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা লেখাপড়া করে কিছুটা সার্টিফিকেট অর্জন করে এবং ওই সার্টিফিকেট অর্জন করে তার বিনিময়ে সে একটি চাকরি করতে যায়। এই চাকরিটাই তার জীবন ব্যবস্থা এবং সার্টিফিকেট অর্জন এই চাকরি লাভের একমাত্র হাতিয়ার বলে প্রমথ চৌধুরী উল্লেখ করেছেন। বিষয়টি সঠিক এবং সত্য, কিন্তু প্রকৃত জ্ঞান অর্জন, প্রকৃত শিক্ষা এটি নয়। সার্টিফিকেট অর্জনের মধ্য দিয়ে প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব নয়। আমরা যদি প্রকৃত জ্ঞান অর্জন করতে চাই, প্রমথ চৌধুরী সেখানে বলেছেন যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এর অর্থ হলো যে ভালোভাবে নিজে নিজে কোনো বিষয়ে শিক্ষা লাভ করেছে। আমাদের শিক্ষকদের কথাও তিনি বলেছেন যে গুরু উত্তর সাধক মাত্র। আমরা যে শিক্ষক, আমাদের শিক্ষকদের একটি বিষয়, আমরা শিক্ষার্থীর জানার আগ্রহকে জাগিয়ে তুলতে পারি, আমরা শিক্ষার্থীর জ্ঞান পিপাসাকে আরো জ্বলন্ত করতে পারি, আমরা শিক্ষার্থীর একটি গাইডলাইন দিতে পারি, কিন্তু শিক্ষার্থী নিজে তার শিক্ষাটা অর্জন করে নেবে। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। আমি শুধুমাত্র একজন উত্তর সাধক মাত্র। প্রমথ চৌধুরী বলেছেন যে এর জন্য আমাদের পারিবারিক, সামাজিক, পাড়া মহল্লা, রাষ্ট্রীয়ভাবে যদি লাইব্রেরি গড়ে তোলা যায়, একমাত্র লাইব্রেরিতে তার পছন্দ এবং রুচি মাফিক বই থাকে এবং সেখানে যদি তার পছন্দ এবং রুচি মাফিক সেই বইগুলো সে পড়ে, তাহলে আমাদের শিক্ষার্থীরা অনেকটা উপকৃত হবে এবং তার জোর করে না পড়ানোর প্রবণতা কমে গেলে সে মনের আনন্দে বই পড়ে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রমথ চৌধুরীর এই বই পড়া প্রবন্ধের বক্তব্য, বই নিজে নিজেই পড়তে হবে, বই পড়ার পরিবেশ তৈরি করতে হবে, তার জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। আশা করি এই বিষয়টি তোমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বোঝানো সম্ভব হলো। আমি আবারও বলছি, প্রমথ চৌধুরী সাহিত্য চর্চার গুরুত্ব তুলে ধরেছেন বই পড়া প্রবন্ধে। তিনি বলতে চেয়েছেন যে প্রকৃত শিক্ষা অর্জন করতে গেলে স্বেচ্ছায় মনের আনন্দে বই পড়তে হবে এবং সেই বই পড়ে অর্জিত জ্ঞান, সেই জ্ঞানটি দীর্ঘস্থায়ীভাবে আমাদের জীবনের জন্য কাজে লাগবে। প্রমথ চৌধুরী এখানে আরো বলতে চেয়েছেন, বই পড়ে প্রকৃত জ্ঞান অর্জন করতে গেলে আমাদের পরিবেশ তৈরি করতে হবে এবং সেই পরিবেশের জন্য আমাদেরকে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে।
একমাত্র লাইব্রেরিতে বিভিন্ন পছন্দের পাঠকের রুচি, মেধা, চিন্তা চেতনা অনুযায়ী ভালো লাগা, ভালোবাসার উপরে সেখানে বই থাকবে সংগ্রহ করা, এবং তার মধ্য থেকে যে বইটি তার ভালো লাগবে সেই বইটি সে পাঠ করবে। সেই বইটি পড়ে মনের আনন্দে স্বেচ্ছায় যে জ্ঞানটি তিনি আরোহণ করবেন, এই জ্ঞানটি তার ভিতরে বদ্ধমূল থেকে যাবে, এবং এই জ্ঞানের আলোকে, এই অভিজ্ঞতার আলোকে আমাদের রাষ্ট্র, দেশ, সমাজের উন্নয়ন অগ্রগতি সম্ভব হবে। একটি টেকসই উন্নয়ন অগ্রগতির জন্য প্রমথ চৌধুরী বই পড়ার মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জনের কথা তুলে ধরেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু বেশ কিছু বলে ফেলেছি যে বই কিভাবে পড়তে হবে। আমাদের দেশের স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি কিন্তু সমালোচনা করেছেন। আমাদের দেশের স্কুল কলেজের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু অনেকটা উল্টো শিক্ষা ব্যবস্থা। কেন? আমাদের দেশের স্কুল কলেজের যে ব্যবস্থাপনাটা রয়েছে, সেই ব্যবস্থাপনায় কিন্তু একটি সিলেবাস, পাঠ্যপুস্তক নির্ধারিত করে দেওয়া, শিক্ষার্থীর মেধা, চিন্তা চেতনা, মনন অনুযায়ী কিন্তু সেটি করা হয়, অনেকটা চাপিয়ে দেওয়া। এই চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থায় অনেক শিক্ষার্থী তারা কিন্তু বোঝে না, অনেক সময় পিতামাতার চাপের কারণে তারা কিন্তু মুখস্থ করায় পারদর্শী হয়, এবং এটা কি করে, তারা কোনো মতে মুখস্থ করে পরীক্ষার হলে ওটাকে পরীক্ষার খাতায় লিখে দিয়ে তারা নিঃশেষ হয়ে বেরিয়ে এসে দীর্ঘশ্বাস ফেলে, মনে করে যে আমরা অনেকটা বেঁচে গেছি। এতে আমাদের কোমলমতি অনেক শিক্ষার্থীর মনটা অচিরেই মরে যায়। এই মনে মানুষ যদি মরে যায়, সেই মানুষকে দিয়ে আর বেশি দূর এগোনো সম্ভব নয়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আমরা চাই প্রকৃত শিক্ষা অর্জন, আমরা চাই প্রকৃত শিক্ষার মাধ্যমে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি, আমাদের দেশ জাতি অগ্রগতির পথে আমরা পৌঁছে দিতে পারি। প্রমথ চৌধুরী বই পড়ার মধ্য দিয়ে প্রকৃত জ্ঞান অর্জন, প্রকৃত শিক্ষার যে দিকটি তিনি তুলে ধরেছেন, এটি আমাদের বাস্তবসম্মত। আর জোর করে বই পড়ানো, জোর করে শিক্ষার্থীদের ক্লাস করানো, জোর করে তাদেরকে পাশ করানো, এটির মধ্য দিয়ে কিন্তু আমাদের শিক্ষার্থী, আমাদের আগামী প্রজন্ম বই পড়ার প্রতি অনীহা প্রকাশিত হচ্ছে। অতএব আমরা যদি একটি সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই, বই পড়ানোর কোনো বিকল্প নাই। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রকৃত বই পড়ে প্রকৃত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আমরা আমাদের জাতি, আমাদের সমাজ, আমাদের দেশকে সমৃদ্ধশালী করতে পারি। তো এই বই পড়া প্রবন্ধে আমাদের এই দিকগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। অন্তরাত্মায় জ্ঞানের আলোকে উদ্ভাসিত করতে গেলে আমাদের স্বেচ্ছায় বই পড়ে প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। আর এই প্রকৃত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে মনের আনন্দ, উৎফুল্ল সবকিছুই প্রকাশিত হবে। অতএব বই পড়ার কোনো বিকল্প নেই। প্রকৃত শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করে প্রকৃত জ্ঞান অর্জনের পথকে উন্মোচিত করেছেন আমাদের বাংলা সাহিত্যের একজন অমর প্রাবন্ধিক প্রমথ চৌধুরী। এই প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে, তাকে পাকা রাঁধুনি বলা হয়, বাংলা সাহিত্যের চলিত গদ্যরীতির প্রবর্তক যিনি। 1914 সালে সবুজপত্র পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে আমাদের চলিত গদ্যরীতির প্রচলন করেন প্রমথ চৌধুরী। এই প্রমথ চৌধুরীকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে এই ব্যাপক অবদান রেখেছেন। বন্ধুরা, বাংলা প্রথম পত্রের বই পড়া প্রবন্ধের কিছু কথা তোমাদের সামনে তুলে ধরলাম। এই বিষয়গুলো তোমরা অনেকটা উপকৃত হবে। এই মূল বইটা তোমরা পড়বে, পড়ার মধ্য দিয়ে দেখবে আমি যা ব্যাখ্যা করেছি ব্যাখ্যার সাথে মিল রয়েছে। আমরা এ পর্যায়ে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ের উপরে কিছু কথা তোমাদেরকে তুলে ধরতে চাই। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করব, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, আমরা টোটাল ব্যাকরণ বইটার মধ্যে কি কি বিষয় আলোচিত হয়েছে সেই দিকটি তুলে ধরা হয়েছে। আমাদের প্রত্যেকটা ব্যাকরণ, প্রত্যেকটা ভাষার 4টি প্রধান অংশ রয়েছে। বাংলা ভাষার প্রধান অংশ ব্যাকরণের আলোচ্য বিষয় হবে। বাংলা ভাষার প্রধান অংশ হচ্ছে 4টা। ধ্বনি, ধ্বনির পরে হচ্ছে শব্দ, ধ্বনির পরে শব্দ, শব্দ, বাক্য এবং অর্থ। আমাদের প্রত্যেকটি ভাষার এই 4টি করে অংশ রয়েছে: ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ।
বন্ধুরা মনে রাখতে হবে যে ধ্বনি বা বর্ণ বিন্যাস নিয়ে যেখানে আলোচনা, তো বাংলা ব্যাকরণের মধ্যে আমাদের ধ্বনি, বর্ণ, ধ্বনির পরিবর্তন, নত্য সত্য বিধান, সন্ধি, এগুলি বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে এই ধ্বনি বা বর্ণের সাহায্যে গঠিত শব্দ, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। এই রূপ হলো একটি অক্ষর বা একটি বর্ণের বর্ণ। এই অক্ষর বা বর্ণ বা ধ্বনি দিয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় শব্দ। আর এই শব্দ গঠনের প্রক্রিয়া যে ব্যাকরণের অংশে আলোচনা হয়েছে সেটাকে বলা হয় শব্দ তত্ত্ব। তাহলে আমরা ব্যাকরণের আলোচ্য বিষয়, আমরা এটাকে ধ্বনি তত্ত্ব বলবো, এটাকে শব্দ তত্ত্ব বলবো, এটাকে বাক্য তত্ত্ব বলবো, আর এটা হলো অর্থ তত্ত্ব বলবো। এই ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটি। এই চারটি আলোচ্য বিষয়ের মধ্যে আমরা কি কি বিষয় রয়েছে সে বিষয়টা একটু আলোকপাত করব। তাহলে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় কি দাঁড়ালো? বর্ণ, বর্ণ প্রকরণ, বর্ণ বিন্যাস, ধ্বনির পরিবর্তন, নত্য সত্য বিধান, সন্ধি, এগুলি ব্যাকরণের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। এই বিষয়গুলো ধ্বনি তত্ত্বের আলোচনার মধ্যে ব্যাকরণে রয়েছে। শব্দ তত্ত্ব, শব্দ তত্ত্বকে রূপ তত্ত্ব বলা হয়। শব্দের ক্ষুদ্রাংশকে যেহেতু রূপ বলা হয়, এজন্য শব্দ তত্ত্বকে এখানে রূপ তত্ত্ব বলা হয়, শব্দ তত্ত্বকে বলা হয় রূপ তত্ত্ব। এই রূপ তত্ত্বের আলোচ্য বিষয় রয়েছে যেমন সমাস, উপসর্গ, প্রত্যয়, এছাড়া রয়েছে পদ, প্রকরণ, ধাতু, বচন, লিঙ্গ, কাল, কারক বিভক্তি, এগুলি সবই রয়েছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে। এছাড়া আমাদের অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, বাক্য কিভাবে গঠিত হয়েছে, একটি শব্দের পর আরেকটি শব্দ কোন প্রক্রিয়ায় বসিয়ে বাক্যকে পূর্ণতায় আনা যায়, বাক্যের টোটাল গঠনের স্ট্রাকচারটা কেমন হবে, এটা নিয়ে যেখানে আলোচনা করা আছে সেটি হচ্ছে বাক্যতত্ত্ব। তাহলে বাক্য গঠন, বাক্যের শ্রেণী বিভাগ এবং বাক্যের গঠন, বাক্য গঠনের পদ্ধতি, এগুলো যেখানে আলোচনা করা আছে ব্যাকরণে, সেটি মূলত বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থতত্ত্ব, অর্থতত্ত্ব বলতে আমরা অর্থের অনেক পরিবর্তন হয়, যেমন বাগধারা আছে, পদ পরিবর্তন আছে। একটি পদ থেকে অন্য পদে পরিবর্তন করলে সেই শব্দটির অর্থের কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো সেই পরিবর্তনজনিত অর্থগুলো যেখানে অর্থ অন্তর্নিহিতভাবে ব্যবহৃত হয় সেগুলি কিন্তু অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তো আমরা বাংলা ব্যাকরণের এই প্রধান আলোচ্য বিষয় চারটি, এই চারটি আমাদের বইয়ে কিন্তু সংক্ষেপে আলোচনা করা আছে। এইবার আমরা এখানে শব্দের কিছু গঠন প্রক্রিয়া, মানে শব্দের কিছু ধরন, কিভাবে শব্দ গঠিত হয় সে সম্পর্কে কিছুটা আলোচনা রয়েছে। যেমন বলা হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। তো বন্ধুরা সুন্দর করে বোঝানো যায় এই যে শব্দ, এই শব্দকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা নামবাচক শব্দ, আরেকটি হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। একটি নাম, অপরটি ক্রিয়া। বন্ধুরা মনে রাখতে হবে এই নামবাচক শব্দ, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়। এই নাম শব্দটা গঠিত হতে গেলে নাম শব্দটার একটি শব্দ, ওই শব্দকে ভাঙলে শব্দের যে মূল অংশ পাবো নাম শব্দের, সেটাকে বলা হয় প্রাতিপদিক। আর এই ক্রিয়াবাচক শব্দের ভাঙলে যে মূল যে অংশটা পাবো সেটাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু। তাহলে প্রাতিপদিকের সহিত প্রত্যয় বা বিভক্তি যোগ করে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় নাম শব্দ। ধাতু বা ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় বা বিভক্তি যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় ক্রিয়াপদ বা কৃদন্ত পদ, ক্রিয়াবাচক শব্দ। অতএব আমাদের এই শব্দের গঠন প্রক্রিয়া, শব্দের এই ধরন, শব্দের এই রীতি, এগুলি আমাদের চমৎকার করে জানতে হবে। তাহলে আমরা শব্দ গঠনের প্রক্রিয়া, হ্যাঁ, প্রকৃতি কাকে বলে? শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে। শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে। তো বন্ধুরা আমরা আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই রাখবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।